তুই দ্বিতীয় পরীক্ষাতেও জয়ী হলি, কিন্তু মনে রাখিস 3 সংখ্যাটি বড়ই অশুভ। প্রথম 2 বার তোর ভাগ্য সহায় ছিল, কিন্তু এবার তোকে আমি এমন এক জালে জড়াবো যেখান থেকে তোর নিস্তার নেই। এটাই আমার শেষ এবং তৃতীয় প্রশ্ন। যদি এটিতে ব্যর্থ হস, তবে তোর দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে, আর তুই গলা কাটা মুরগির মতো লাফাতে লাফাতে মৃত্যুবরণ করবি। তাহলে শোন এবার আমার তৃতীয় প্রশ্ন। কাঞ্চননগর নামে এক ছোট্ট রাজ্যের এক কোণে কুঁড়ে ঘরে বাস করে রাজু নামে এক দরিদ্র রাখাল। শৈশবেই রাজু তার মাকে হারিয়েছে। মা নেই, তাই মমতা মাখানো আদর আর পেটের ভাত দুটোরই বড় অভাব তার জীবনে। অভাব আর সীমাহীন কষ্টের মধ্যে দিয়েই আজ সে বড় হয়ে উঠেছে। রাজুর বাবা করিম মিয়ার বয়স আর বার্ধক্যজনিত রোগের কারণে সে আজ কাজকর্ম করতেই পারে না ধরা চলে। তাই রাজু গ্রামের মোড়ল মশাইয়ের গরুকে মাঠে ঘাস খাইয়ে যা উপার্জন করে তাই দিয়ে তাদের বাবা ছেলের দিন চলে যায়। এমনই একদিন রাজু গিয়েছে বনের পাশে নদীর ধারে গরুকে ঘাস খাওয়াতে। আহ, জীবনটা কি তবে শুধুই দীর্ঘশ্বাসের? আজ গরিব বলে দুবেলা পেট পুরে একটু ভাতও খেতে পারি না। পেটের জ্বালা যে কত বড় জ্বালা তা বিধাতা ছাড়া আর কে বোঝে। মাঝে মাঝে মনে হয় ওই নদীর জলের মতো যদি আমার দুঃখগুলো ভেসে যেত। নিজের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু জরাজীর্ণ ঘরে পড়ে থাকা ওই বৃদ্ধ বাবাটার মুখ যখন দেখি তখন কলিজাটা যেন ছিঁড়ে যায়। দুমুঠো অন্নের খোঁজে সারাটা দিন রোদে পুড়ে মাঠে মাঠে ঘুরে মরি। ভাগ্য কি তবে আমাদের মতো মানুষের জন্য শুধুই চোখের জল লিখে রেখেছে? মা থাকলে আজ হয়তো মাথায় হাত বুলিয়ে দিত, ক্ষুধার কথা না বলতেই বুঝে নিত। এই ছিল অসহায় গরিব রাখাল রাজুর নিত্যদিনের জীবন। তবে রাজুর এই অন্ধকার জীবনেও এক চিলতে আলোর মতো ছিল তার পরম প্রিয় এক বন্ধু। সে আর কেউ নয়, এই রাজ্যেরই রাজকুমারী ফুলমতি। রাজু যখন খুব ছোট তখন তার মা রাজবাড়িতে দাসীর কাজ করতেন। সেই সুবাদেই রাজকুমারী আর রাখাল বালক রাজুর প্রথম পরিচয়। মায়ের মৃত্যুর পর সেই মাতৃহীন শৈশবে রাজকুমারী ফুলমতিই ছিল রাজুর একমাত্র খেলার সাথী আর ভরসার জায়গা। সেদিন রাজু যখন নদীর ঘাটে গরুকে মাঠে ঘাস খাওয়াচ্ছিল, ঠিক তখনই হঠাৎ হাঁটি হাঁটি পায়ে পায়ে রাজুর সামনে এসে উপস্থিত হল রাজকুমারী ফুলমতি। রাজু, আজ আমি তোমাকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। হয়তো আমার কথাগুলো শুনে তুমি স্তম্ভিত হয়ে যাবে, কিন্তু আর কতকাল নিজের হৃদয়ের এই প্রচণ্ড টান আমি আর কতদিন চেপে রাখব? শোনো রাজু, পিতা স্থির করেছেন পাশের গোবিন্দপুর রাজ্যের রাজপুত্রের সঙ্গে আমার বিবাহ দেবেন। কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে, আমি কিছুতেই তাকে বিয়ে করতে পারবো না। কারণ এই হৃদয়ে যার নাম আমি শৈশব থেকে লিখে রেখেছি সে কোনো রাজপুত্র নয়, সে হলে তুমি। আমি তোমাকে ভালোবাসি রাজু, তোমাকে ছাড়া আমি আর কাউকে বিবাহ করতে পারবো না। বলো রাজু, এখন আমি কি করব? এ তুমি কি বলছো ফুলমতি? তুমি রাজ্যের রাজকুমারী আর আমি এক গরিব রাখাল। পাশের গোবিন্দপুর রাজ্যের রাজপুত্রের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে। এ তো রাজপ্রাসাদের আনন্দের সংবাদ, সমস্ত কাঞ্চননগরের খুশির খবর। আর তুমি কি না আমার মতো এক অভাগাকে নিয়ে স্বপ্ন দেখছ? ছি ফুলমতি, আমার মতো একজনকে কেন তুমি জীবনসঙ্গী হিসেবে ভাবছ, যার নিজের থাকার মতো ভালো একটা ঘর নেই, দুবেলা অন্ন জোটে না? সেই কুঁড়ে ঘরে আমি তোমাকে কিভাবে নিয়ে আসব? পিতা তোমার মঙ্গলের জন্যই রাজপুত্রের সাথে সম্বন্ধ করেছেন। তুমি রাজপ্রাসাদের সুখ ঐশ্বর্যে থাকবে, সেটাই তোমার নিয়তি।
আমার মতো এক তুচ্ছ রাখালকে নিয়ে জীবনের ঝুঁকি নিও না বন্ধু। আমি তোমার যোগ্য নই। তুমি আর আমি না হয় এইভাবে চিরদিন বন্ধু হয়ে থেকে যাব। আগে না রাজু, তোমার ওই স্বচ্ছ সততা আর নিরন্তর একাকিত্ব আমার মনকে গভীরভাবে স্পর্শ করেছে। প্রাসাদের শত ঐশ্বর্য আর রাজপুত্রদের ভিড়েও আমি যে শান্তি পাইনি, তা তোমার এই সরল চোখের চাহনিতে খুঁজে পেয়েছি। রাজু, আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। তুমি যদি আমায় ভুল না বোঝো, তবে আমি সাধারণ এক নারীর মতো সারা জীবন তোমার পাশে থাকতে চাই। আমায় নিরাশ করো না, দয়া করো বন্ধু। তুমি হলে এই বিশাল কাঞ্চনগর রাজ্যের রাজকুমারী, আর আমি এক সামান্য গরিব রাখাল। আকাশের চাঁদের দিকে কি মাটির প্রদীপ হাত বাড়াতে পারে? বিবাহের মতো পবিত্র বন্ধনে তুমি আর আমি যে উত্তর আর দক্ষিণ মেরু। সমাজ, রাজামশাই আর তোমার মর্যাদা সবকিছুর কথা ভাবলে আমি শিউরে উঠছি। আমি এক দিনহীন রাখাল হয়ে কিভাবে তোমার এই অসম প্রস্তাবে রাজি হতে পারি বন্ধু? দয়া করে আমায় এমন পরীক্ষায় ফেলো না বন্ধু। রাজু, তুমি সমাজের আর লোকলজ্জার যে দেয়ালের কথা বলছো, ভালোবাসার শক্তির কাছে তা নিতান্তই তুচ্ছ। তুমি কেন নিজেকে অতটা ছোট ভাবছো? আমি এক সৎ ও কর্মঠ মানুষকে চেয়েছি, যা তোমার মধ্যে আছে। তুমি শুধু মনে সাহস রাখো আর আমার প্রস্তাবে রাজি হও। বাকি সব বাধা দূর করার দায়িত্ব আমার। তোমাকে শুধু একটু সাহস দেখাতে হবে। আমি যা বলবো, মহারাজ অর্থাৎ আমার বাবার সামনে গিয়ে তুমি শুধু সেই কথাগুলো গুছিয়ে বলবে। পরিস্থিতি যাই হোক, আমি সব সামলে নেব রাজু। তুমি শুধু একবার আমায় কথা দাও যে এই অসম লড়াইয়ে তুমি আমার হাত ছাড়বে না। বলো রাজু, বলো। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার সাহসের কাছে আমার সব যুক্তি আজ মূল্যহীন। তুমি আমার মতো একজনের জন্য নিজের রাজকীয় সুখ আর মর্যাদা তুচ্ছ করতে রাজি হয়েছ। তোমার দু চোখে আমার প্রতি যে অগাধ বিশ্বাস আমি দেখতে পাচ্ছি, তার অবমাননা করার সাধ্য আমার নেই। ঠিক আছে রাজকুমারী, আমি রাজি। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই মহারাজের সামনে নিজেকে তুলে ধরব। আজ থেকে তোমার খুশিতেই আমার খুশি, আর তোমার সিদ্ধান্তই আমার ভাগ্য। তাহলে শোনো রাজু, কাল সকালে যখন সূর্য পূব আকাশে লাল হয়ে উঠবে, তখন তুমি সরাসরি রাজ সিংহাসনের সামনে উপস্থিত হবে। রাজকুমারী ফুলমতির সেই সাহসী পরিকল্পনা আর হৃদয়ের টান রাজুর মনে এক নতুন বল জুগিয়েছে। সেদিন সব কথা বুঝে নিয়ে রাজু আর রাজকুমারী তারা নিজ নিজ বাড়ির দিকে ফিরে গেল। রাজু কিন্তু সেই দিন নিজের অসুস্থ বাবা করিম মিয়াকে কিছুই জানালো না। পরদিন ভোরে রাজু এক বুক সাহস নিয়ে একাই রওনা হলো রাজপ্রাসাদের দিকে। হাঁটতে হাঁটতে সে যখন রাজদরবারে পৌঁছল এবং দেখতে পেল সিংহাসনে আরোহণ হয়ে আছেন কাঞ্চননগরের প্রতাপশালী মহারাজ রুদ্রপ্রতাপ, তার পাশে দাঁড়িয়ে আছে রাজকুমারী ফুলমতি, যার চোখে রাজুর জন্য এক নীরব ভরসা। রাজকুমারীর দেওয়া সাহস তাকে স্থবির হতে দিল না। সে রাজকুমারীর শিখিয়ে দেওয়া কথাগুলো একে একে মহারাজের সামনে নিবেদন করতে লাগল। ক্ষমা করবেন মহারাজ, আমি এক সামান্য রাখাল বালক। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। যে রাজকুমারী একজন সাধারণ প্রজাকে নিজের আপনজন ভাবতে পারেন, সেই রাজকুমারীর যোগ্য জীবনসঙ্গী হবার স্বপ্ন দেখা কি খুব বড় অপরাধ? মহারাজ, আজ আমি আর কোনো লুকোচুরি করতে চাই না। আমি এবং রাজকুমারী ফুলমতি, আমরা দুজনে দুজনকে প্রচণ্ড ভালোবাসি। আমাদের হৃদয়ের এই টান কেবল সাময়িক মোহ নয়, আমরা দুজনেই দুজনকে বিবাহ করতে চাই। এখন আপনার হাতেই আমাদের ভাগ্য। আমাদেরকে নিরাশ করবেন না মহারাজ। একজন সামান্য রাখাল হয়ে তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার এত বড় দুঃসাহস দেখালি?
তোর স্পর্ধা দেখে আমি স্তম্ভিত। তুই কি জানিস রাজপরিবারের এই সুউচ্চ মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার অপরাধে তোকে কি কঠিন শাস্তি দেওয়া হতে পারে? আমার একটিমাত্র ইশারায় জল্লাদ তোর গর্দান নিতে পারে। না পিতা, কৃপা করুন, এমন নিষ্ঠুর আদেশ দেবেন না। আপনি যাকে সামান্য রাখাল ভাবছেন, সে আমার হৃদয়ের রাজা। আমি রাজুকেই সত্যিকারে ভালোবাসি এবং তাকেই স্বামী হিসেবে বরণ করতে চাই। দয়া করে ক্রোধ সংবরণ করুন পিতা, তার কোনো ক্ষতি করবেন না। আপনি যদি রাজমর্যাদার দোহাই দিয়ে আমাদের এই পবিত্র ভালোবাসাকে অস্বীকার করেন, তবে শুনে রাখুন, রাজুর যদি কোনো অনিষ্ট হয়, তবে এই ফুলমতি আর কোনোদিন এই রাজপ্রাসাদে প্রদীপ জ্বালাবে না। এই জীবনে আমি আর অন্য কাউকে বিবাহ করব না। প্রয়োজনে সারা জীবন কুমারী থেকে বিরহ যাপন করব, নতুবা নিজের প্রাণ বিসর্জন দেব। তবুও রাজুকে ছাড়া অন্য কারো গলায় বড়মাল্য দেব না। দয়া করে আপনার কন্যার এই শেষ মিনতিটুকু রাখুন পিতা। রাজকুমারী যখন তার সুখের জন্য এক সামান্য রাখালের জীবন ভিক্ষা করছে এবং আমায় এমন কঠিন প্রতিজ্ঞায় বিদ্ধ করেছে, তখন পিতা হিসেবে আমি নিশ্চুপ থাকতে পারি না। ঠিক আছে, আমি তোমাদের এই অসম সম্পর্কের স্বীকৃতি দেব। তবে মনে রেখো রাজু, রাজপরিবারের জামাতা হওয়া অতটা সহজ নয়। তোমাকে আমার একটি কঠিন শর্ত পূরণ করতে হবে। যদি তুমি সফলভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো এবং নিজের যোগ্যতা প্রমাণ করতে পারো, তবেই আমি নিজ হাতে রাজকুমারী ফুলমতির হাত তোমার হাতে তুলে দেব। এবার বলো রাখাল বালক, তুমি কি আমার শর্তে রাজি? মহারাজ, আপনার এই মহানুভাবতার জন্য আমি চিরঋণী। রাজকুমারী ফুলমতির পবিত্র ভালোবাসা পাওয়ার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তার হাত যদি আমার হাতে পাওয়ার সৌভাগ্য হয়, তবে আমি মৃত্যুর দুয়ার থেকেও জয়ী হয়ে ফিরে আসতে পারি। আপনি নিঃসংকোচে আপনার শর্তের কথা বলুন মহারাজ। বলুন, এই অধমকে কোন অসাধ্য সাধন করতে হবে? তবে শোনো রাজু, আমাদের এই রাজ্যের উত্তর সীমায় যে অন্ধকার গহীন অরণ্য রয়েছে, সেই অভিশপ্ত বনে বাস করে এক ভয়ঙ্কর দানবীয় রাক্ষস। লোকমুখে শোনা যায়, সেই রাক্ষসের গোপন গুহায় যুগের পর যুগ ধরে এক অমূল্য গুপ্তধন পাহারা দিচ্ছে। যদি তুমি তোমার সাহসের জোরে সেই দুর্ভেদ্য গুহায় প্রবেশ করে সেই গুপ্তধন আমার রাজদরবারে এনে দিতে পারো, তবেই আমি বুঝব তুমি আমার কন্যার যোগ্য জীবন সঙ্গী। তবে সাবধান, আজ অবধি যারা সেই বনে পা রেখেছে, তাদের কেউ জীবিত ফিরে আসেনি। যদি তুমি সফল হও, তবেই রাজকুমারীর হাত আমি তোমার হাতে তুলে দেব। আর হ্যাঁ, সাবধান রাজু, সেই গহীন অরণ্যে কেবল রাক্ষসের শক্তি নয়, তার বুদ্ধির মারপ্যাচও তোমায় মোকাবিলা করতে হবে। যদি কোনোভাবে তুমি সেই রাক্ষসের হাতে ধরা পড়ো, তবে সে তোমাকে 3টি কঠিন প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটির উত্তর যদি তুমি দিতে না পারো, তাহলে তোমার 2টি হাত ধড় থেকে আলাদা হয়ে যাবে। যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হও, তবে তোমার 2টি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যদি তৃতীয় ও শেষ প্রশ্নের উত্তর দিতে না পারো, তবে তোমার মাথাটি দেহ থেকে আলাদা হয়ে যাবে। সেখানেই হবে তোমার জীবনের করুণ সমাপ্তি। আর যদি তোমার বুদ্ধি আর ভাগ্য সহায় হয় এবং তুমি সেই 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারো, তবে সেই রাক্ষস সে নিজে তোমাকে সেই দুর্ভেদ্য গোপন গুহার গুপ্তধনের সন্ধান দেবে। শোনো রাজু, এখনো সময় আছে। প্রাণ বাঁচাতে চাইলে পিছিয়ে যেতে পারো। না মহারাজ, আমি রাজকুমারী ফুলমতিকে কথা দিয়েছি। মৃত্যুর মুখোমুখি হলেও আমি তাকে কখনো ছেড়ে যাব না। আমি আপনার সকল শর্তে রাজি, আর আমি আগামীকালই রওনা দেব সেই ভয়ানক অরণ্যের উদ্দেশ্যে। মহারাজকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রাজু সেদিন রাজপ্রাসাদ থেকে বাড়ির দিকে রওনা হলো। এভাবেই চিন্তায় চিন্তায় কেটে গেল সেই দিন। কথা ছিল সে একাই যাবে। তাই পরদিন খুব সকালে রাজু তার গন্তব্য সেই ভয়ঙ্কর বনের গভীর অন্ধকার এলাকা, যেখানে রাক্ষসের লুকানো গুপ্তধন রাখা আছে।
মহারাজ তাকে যে রাস্তার কথা বলে দিয়েছিলেন সেই পথ ধরে অনেকক্ষণ হাঁটার পর রাজু হঠাৎ সেই ভয়ঙ্কর গুহাটির সামনে এসে পৌঁছালো। এবার রাজু মনে সাহস জোগালো এবং চুপি চুপি গুহাটির সামনের দিকে এগিয়ে যেতে লাগল। ঠিক তখনই ঘটল এক ভয়ানক আর অদ্ভুত ঘটনা। হঠাৎ তার চোখের সামনে এক বিশাল বড় ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সে আলোর ভেতর থেকে বেরিয়ে আসলো ভয়াবহ শিংবালা এক দানবীয় রাক্ষস। কত বড় সাহস তোর! সামান্য এক তুচ্ছ মানুষ হয়ে তুই আমার এই রাজ্যে পা রাখার সাহস পেলি কোথায়? আজ অনেক দিন পর জ্যান্ত মানুষের মাংস দিয়ে আমার রাজকীয় ভোজ হবে। তুই কি ভেবেছিস এই গুহা থেকে তুই আজ জীবিত ফিরে যাবি? এই গুপ্তধনের মোহ তোকে মৃত্যুর মুখে টেনে এনেছে। তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। আমার এই ধন সম্পদ ছোঁয়ার আগেই তোর হাড়গোড় চিবিয়ে আমি শেষ করে দেব। তৈরি হ মরার জন্য। না না, দয়া করো, আমায় মেরো না। আমি নিজের স্বার্থে বা লোভের বশে এখানে আসিনি। এটা ঠিক যে আমি গুপ্তধনের খোঁজেই এসেছি, কিন্তু সেই ধনের প্রতি আমার বিন্দুমাত্র লালসা নেই। আমাদের রাজ্যের রাজকুমারী ফুলমতি আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও তাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমি যখন মহারাজের কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, তখন তিনি আমাকে এক কঠিন শর্ত দেন। তিনি বলেন, যদি আমি এই বন থেকে আপনাদের গুপ্তধন নিয়ে যেতে পারি, তবেই তিনি আমাদের বিয়ে দেবেন। বিশ্বাস করুন হে মহাকাল দানব, আমি শুধু রাজকুমারীকে পাওয়ার আশায় এখানে এসেছি। আমি ছোটবেলাতেই আমার মাকে হারিয়েছি। বাড়িতে আমার বৃদ্ধ বাবা আজ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। আপনি যদি আজ আমাকে মেরে ফেলেন, তবে আমার বাবাও বাড়িতে না খেয়ে মারা যাবেন। দয়া করুন, রাজকুমারীর প্রতি আমার ভালোবাসার খাতিরে আমাকে গুপ্তধনের সন্ধান দিন। আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমারও একটি শর্ত আছে। তুমি যদি আমার সেই শর্ত মানতে রাজি হও, তাহলে আমি তোমাকে আমাদের গুপ্তধনের সন্ধান দেব আর সেখানে নিয়ে যাব। বলো, তুমি কি আমার শর্তে রাজি? আমি আপনার সকল শর্তে রাজি হে মহাকাল দানব। বলুন আমাকে কি করতে হবে? তাহলে শোন হে মানবপুত্র, আমি তোকে এখন 3টি প্রশ্ন করব। যদি তুই সেই 3টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারিস, তাহলে তুই সসম্মানে আমাদের গুপ্তধনের জায়গায় যেতে পারবি। আর যদি তুই আমার সেই 3টি প্রশ্নের উত্তর না দিতে পারিস, তাহলে এখানেই তোর মৃত্যু হবে। প্রশ্ন 1। আমি এতটাই হালকা যে তুই আমাকে হাত দিয়ে ছুঁতে পারবি না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষও আমাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এবার বল, এই আমি জিনিসটা আসলে কি? প্রথম প্রশ্নের উত্তর ভুল দিলে তোর 2 হাত কেটে দেহ থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে। এবার বল তাহলে মানবপুত্র, কি হবে এই প্রশ্নের উত্তর? হে মহাকাল দানব রাক্ষস, আপনার এই ধাঁধাটি শুনতে কঠিন মনে হলেও এর উত্তর আমাদের সবার খুব কাছেই আছে। যে জিনিসটি হাত দিয়ে ছোঁয়া যায় না, আবার পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষও যাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না, সেই জিনিসটি হলো আমাদের নিঃশ্বাস। একজন মানুষ নিঃশ্বাস ছাড়া বেশিক্ষণ বাঁচতে পারে না। আর যত বড় বীরই হোক না কেন, সে কখনোই তার দম বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। এটাই আপনার প্রশ্নের সঠিক উত্তর। সামান্য এক মানব সন্তানের মাথায় এত বুদ্ধি! ঠিক বলেছিস তুই, উত্তরটি হলো নিঃশ্বাস। তুই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, কিন্তু আনন্দ করার সময় এখনো আসেনি।
প্রথম বাধা তুই পার করেছিস মানেই এই নয় যে গুপ্তধন তোর হবে। এবার শোন আমার দ্বিতীয় প্রশ্ন। বল দেখি রাখাল, এমন কোন জিনিস যে তৈরি করে সে বিক্রি করে দেয়, যে কেনে সে নিজে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে টেরই পায় না যে সে ওটা ব্যবহার করছে? এবার বল কি সেই জিনিস? দ্বিতীয় প্রশ্নের উত্তর ভুল দিলে তোর 2 পা কেটে দেহ থেকে আলাদা হয়ে যাবে। ওহে মহাকাল দানব, আপনার দ্বিতীয় ধাঁধাটি প্রথমটির চেয়েও বেশি অন্ধকার আর করুণ। কিন্তু সত্যকে কি আর ধামাচাপা দিয়ে রাখা যায়? আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা। তবে শুনুন, যে জিনিসটি তৈরি করে সে তা বিক্রি করে দেয়, কারণ তার নিজের ওটার প্রয়োজন নেই। যে কেনে সে তা নিজের জন্য ব্যবহার করে না, কারণ সে তা কিনছে অন্য কারো শেষ যাত্রার জন্য। আর যে আসল ব্যবহারকারী সে কোনোদিন টেরও পায় না যে সে ওটা ব্যবহার করছে, কারণ সেই মানুষটি ততক্ষণে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার এই প্রশ্নের উত্তর হল কাফন অথবা কফিন কিংবা মরণশয্যা। হ্যাঁ, এটাই আপনার দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর। অসম্ভব! এক সামান্য রাখাল বালক আমার 1000 বছরের পুরনো ধাঁধার রহস্য ভেদ করে ফেলল। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। মৃত্যুই সেই পরম সত্য, যার পোশাক মানুষ নিজে পরে কিন্তু টের পায় না। তুই দ্বিতীয় পরীক্ষাতেও জয়ী হলি, কিন্তু মনে রাখিস 3 সংখ্যাটি বড়ই অশুভ। প্রথম 2 বার তোর ভাগ্য সহায় ছিল, কিন্তু এবার তোকে আমি এমন এক জালে জড়াবো যেখান থেকে তোর নিস্তার নেই। এটাই আমার শেষ এবং তৃতীয় প্রশ্ন। যদি এটিতে ব্যর্থ হস তবে তোর দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে, আর তুই গলা কাটা মুরগির মতো লাফাতে লাফাতে মৃত্যুবরণ করবি। তাহলে শোন এবার আমার তৃতীয় প্রশ্ন। ধর, একটি অন্ধকার ঘরে তুই বসে আছিস। সেই ঘরে একটি মোমবাতি, একটি তেলের প্রদীপ এবং একটি লাকড়ি আছে। তোর কাছে আছে মাত্র একটি দেশলাই কাঠি। বল, সবার আগে তুই কোনটা জ্বালাবি? হে মহাকাল দানব, আপনি জানতে চেয়েছেন একটি অন্ধকার ঘরে একটি মোমবাতি, একটি তেলের প্রদীপ আর একটি লাকড়ি থাকলে আমি সবার আগে কোনটি জ্বালাবো। কিন্তু সত্য তো এই যে প্রদীপ, মোমবাতি কিংবা লাকড়ি এগুলোর কোনোটি নিজে নিজে জ্বলে উঠতে পারে না। তাই আমি আমার কাছে থাকা একমাত্র দেশলাই কাঠি আগে জ্বালাবো, কারণ দেশলাই কাঠি না জ্বালালে অন্য কোনো কিছুই জ্বালানো সম্ভব নয়। এই হলো আপনার তৃতীয় এবং শেষ প্রশ্নের উত্তর। বিশ্বাস হচ্ছে না, এক সামান্য রক্ত মাংসের মানুষ তার তুচ্ছ বুদ্ধিকে অস্ত্র বানিয়ে আমার 1000 বছরের অহংকার চূর্ণ করে দিল। তোর সাহস আর তীক্ষ্ণ বুদ্ধি আজ আমাকে পরাজিত করেছে। আজ থেকে তুই এই অভিশপ্ত গুহার মালিক। যা মানবপুত্র, ওই গুহার ভেতরেই লুকিয়ে আছে মহারাজাদের সেই হীরা, জহরত আর স্বর্ণ মুদ্রার পাহাড়। কিন্তু মনে রাখিস, সম্পদ যেন তোর বুদ্ধিকে গ্রাস না করে ফেলে। আজ থেকে আমি মুক্ত আর তুই বিজয়ী। বলতে বলতেই এক তীব্র আলোর ঝলকানি দানবটির চারিপাশে ঘিরে ধরল এবং এর বেশ কিছুক্ষণ পর চিরতরে বাতাসে মিলিয়ে গেল। সেই মায়াবী গুপ্তধন পাহারাদার ভয়ানক দানবীয় রাক্ষসটি। এইসব দেখে অসহায় রাখাল রাজু ভীষণ খুশি হয়ে গেল এবং তার কিছুক্ষণের মধ্যে রাজু পৌঁছে গেল সেই গুহাটির ভেতরে। গুহার ভেতরে গিয়ে তার 2 চোখ যেন ছানা বড়া হয়ে গেল। জীবনে কোনো দিন সে এমন ধনসম্পদ দেখেনি। হীরা, মুক্তা, স্বর্ণ, জহরত দিয়ে পুরো গুহাটি ভর্তি। এইসব দেখে খুশিতে সেখানে আর বেশিক্ষণ দেরি না করে পরক্ষণে দৌড়াতে দৌড়াতে রাজু সেই গুহাটির ভেতর থেকে বেরিয়ে আসলো
এবং তার বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর রাজু পৌঁছে গেল কাঞ্চননগর রাজ্যের রাজপ্রাসাদের ভিতরে। সেখানে গিয়ে রাজাকে রাজু সব কিছু খুলে বলল। রাজুর মুখে এইসব কথা শুনে রাজা তো ভীষণ খুশি। রাজুর কথা মতো সেই গুহাতে হাজার হাজার রাজ সৈন্য পাঠানো হলো এবং সেখান থেকে সমস্ত গুপ্তধন কাঞ্চননগর রাজ্যে নিয়ে আসা হলো। রাজার দেওয়া কথা অনুযায়ী রাজকুমারী ফুলমতির সঙ্গে রাজুর বিবাহ সম্পন্ন করা হলো। রাজুর বাবা করিম মিয়াকে সযত্নে রাজপ্রাসাদে এনে সুস্থ করে তুলল রাজবৈদ্য। এবার রাজকুমারী ফুলমতি ও রাজু তারা দুজনেই ভীষণ খুশি। অবশেষে পূর্ণতা পেল তাদের ভালোবাসা। আর এভাবেই সুখ আর শান্তিতে কাটতে লাগল রাজকুমারী ফুলমতি, রাজু আর তার বাবা করিম মিয়ার সুখের জীবন।